সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য। কেমন আছো তোমরা? আমি প্রীতম বলছি। এখন তোমাদেরকে শোনাবো অপরূদ্ধ নিশীথের ৭৫তম পর্ব। লেখিকা তেজস্মিতা মুর্তজা। দারুণ একটা পর্ব, প্রচুর ভালো লাগবে তোমাদের। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। দোলন সাহেবের সঙ্গে অন্তুর প্রথম দেখা হয়েছিল তরুর মৃত্যুর দিন। তরুকে যখন শেষ গোসল করানোর সামিয়ানার নিচ দিয়ে গড়িয়ে আসা পানির সাথে রক্তের ধারা তীর তীর করে গড়িয়ে আসছে। অন্তু ডাইনিং টেবিলের একটা চেয়ারে পায়ের কাছে স্তব্ধ বসা। কিন্তু দোলন সাহেবের মনে হলো অন্তুর স্থির ব্যথিত চোখে শুধু ব্যথা নেই, আছে এক জ্বলন্ত অগ্নিকূপ, যার গভীরতায় জমা আছে ধ্বংসের ছাই। এই ধ্বংসের ভাগ মেয়েটির নিজেরও আছে, তবু তা কবুল, যখন শর্ত অপরপক্ষের ধ্বংসাত্মক পরিণতি। তিনি গিয়ে অন্তুকে বললেন, এক গ্লাস পানি খাওয়াও তো। না, খাওয়াওটা ঠিক হলো না, পান করাও। পানি খাওয়া যায় না। অন্তু উঠে দাঁড়িয়ে চেয়ার এগিয়ে দিয়ে বলেছিল, বসুন, আমি পানি আনছি। পানি নেই জগে। জয় সবটুকু পান করে বেরিয়ে গেছে। অন্তু সসম্মানে পানি এনে দিল। অন্তুর এই আদব বিনয়টুকু তার চোখের আগুনের সাথে বেমানান। দোলন সাহেব অন্তুকে পরখ করে দেখতে দেখতে অল্প একটু পানি পান করলেন। বাঁকা হেসে খোঁচা মেরে বললেন, তুমি সেই জয়ের সাথে অকাজে ধরা পড়া মেয়েটা না? অন্তু অসীম ধৈর্যের সাথে স্বাভাবিকভাবে বলেছিল, জি, সেই মেয়ে। দোলন সাহেব খুবই অবাক হয়েছিলেন অন্তুর প্রতিক্রিয়ায়। অগোচরে সামান্য হেসেছিলেন সেদিন। এরপর পলাশের মৃত্যুর দিন দুয়েক পর ভার্সিটিতে আনসারি মোল্লা সাহেব এলেন। অন্তুকে ডেকে নিয়ে বলেছিলেন, তুমি জয় আমিরের বউ? অন্তু হ্যাঁ না কিচ্ছু বলেনি। আবার জিজ্ঞেস করলেন উনি, জবাব দাও না কেন? ভুল ধরিনি তো? অন্তু জিজ্ঞেস করে, আপনাদের পরিচয়? আনসারি মোল্লার সাথে আরও তিনজন পুরুষ। কপালে তাদের নামাজের কড়া পড়া দাগ, প্যান্ট টাকনো অবধি কোটানো, অথচ দাড়ি ছাটা, পরনের পোশাক শার্ট প্যান্ট। অন্তুর বিচক্ষণ মস্তিষ্ক সঙ্গে সঙ্গে একটা হিসেব কষে ফেলেছিল। সে কত শুনেছে অমুকের ছেলে দাড়ি কেটে ফেলেছে, অমুকের ছেলে মাদ্রাসা থেকে যান নিয়ে পালিয়েছে, টুপি দাড়ি থাকলেই কারাগারে পুড়ে দিয়ে রাস্তাঘাটের লোক কমাচ্ছে সরকার। টুপি দাড়ি থাকলেই কারাগারে পুড়ে দিয়ে রাস্তাঘাটের লোক কমাচ্ছে সরকার। সেই জোয়ান পুরুষদের মাঝে একজন বলল, গাড়িতে ওঠেন চুপচাপ, এটা আপনার জন্য মঙ্গলজনক হবে। অন্তুকে সেদিনও সেই পুরনো চটা ওঠা দেয়ালের বাড়িতে নেওয়া হয়েছিল। বাড়িটা কার সে জানে না। অন্তু বুঝেছিল ওদের পরিকল্পনাটা। হামজা যেমন কিশোর ও মোরসালিনকে আটক রেখে এদেরকে শিকার করছে, ওরাও জয় আমিরের বউকে ধরে রেখে জয় আমিরের কাছে শর্ত রাখতে চেয়েছিল। তা বুঝে অন্তু বলল, যদি আমার ধারণা সঠিক হয় তো আপনারা মোরসালিন মহানের শুভাকাঙ্ক্ষী। আপনারা কি আমাকে জিম্মি করতে চান? অন্তুকে বলা হলো, জিম্মি করব না যদি তোমার স্বামী আর ভাসুরকে বাচ্চারা আর মোরসালিন মহানের মুক্তির জন্য মানাতে পারো। একটা নির্দিষ্ট সময় দিতে পারি তোমাকে। আর যদি কাজ না হয়, তাহলে তোমার পরিবার শেষ। অন্তু আলতো হেসে উঠেছিল। ওরা যে আপনাদেরকে জঙ্গি বলে, এটা কি তাহলে ঠিক? কেমন একটু থতমত খেলো ওরা। নিজেদের জাতের ওপর দাগ উঠে আসা উপক্রমে ওরা একটু লজ্জিত ও অপ্রস্তুত হয়ে উঠল। অন্তুর চালটা চট করে খেটে গেল। আনসারি মোল্লা হাসলেন। ওদের মনে হয়, তোমার তা মনে হয় না? আমি পুরোটা না জেনে কাউকে বিচার করি না, না বুঝে কাউকে পাপী মানি না, না দেখে কোনো ধারণা রাখি না। তবে আমার আন্দাজ শক্তি টুকটাক ভালো। তাই নাকি? আমি এবং আপনাদের পথটা অনেকটা একদিকে যায়। একদিকে যায়? তোমার পথ কোন দিকে যায়? জয়ামির বলে তার এবং হামজার পথ এক, গন্তব্য আলাদা। চাইলে আপনাদের সঙ্গে আমি একটা সেরকম চুক্তিতে আসতে পারি। আনসারি মোল্লা ভ্রু জড়িয়ে তাকালেন। খুব সতর্ক চোখে পরখ করলেন অন্তুকে। হাঁটুর বয়সী মেয়ে, নমনীয় অতি শ্রুশ্রী চেহারাখানা, অথচ কথার ধারে ছুরির ডগা ক্ষয়ে যাবার চোখ। ভাষা ও অর্থবোধক গভীরতায় ডুবে গেলে চলে। সতর্ক কণ্ঠে বললেন, কেমন চুক্তির কথা বলছো তুমি? এই যে আপনারা বললেন আমার পরিবারের ক্ষতি করবেন আমি মানাতে না পারলে, নিশ্চিত জেনে রাখুন আমি মানাতে পারবো না। তা বলে আপনারা কি আমার পরিবারের ক্ষতি করবেন? এটা তো আপনাদের উদ্দেশ্য নয়, বরং আপনারা মুক্তি চান, যেটা আমিও চাই, আর সাথে আরও কিছু। তো সেই চেষ্টা ও উদ্দেশ্যেই কিছু করা যাক। বেশ কয়েকটি পুরুষ মুক্ত উৎসুক হয়ে চেয়ে রইল। অন্তু বলল, হামজা ও জয়ামিরের শেষটা আমি চাই। সেজন্য আপনারা চাইলে আমাকে সাহায্য করতে পারেন। আর আমি আপনাদেরকে। আজ এই যে কথা হলো, এরপর আর কথা হবে না। পথ নেই। তাহলে কিভাবে যোগাযোগ করব? অন্তু সব বুঝিয়ে দিল। ওদের ওয়ার্কশপে একটা লোহার আসবাব বানাতে দিন। যেমন ধরুন কোনো স্টিলের দরজা বা গ্রিল। স্বর্ণকার বা ওয়ার্কশপওয়ালারা পেশাগতভাবে ছ্যাঁচড়া হয়। রোজ তাগাদা করেও মাল পাওয়া যায় না। সেক্ষেত্রে যখন কোনো বার্তা আমাকে দেওয়ার থাকবে, সেদিন যাবেন তাগাদায়।
একটু ঘ্যান ঘ্যান করে আসবেন, খুব বেশি না। খুব বেশি করলে আবার দ্রুত বানিয়ে ফেলবে জিনিস। এটা করলে চলবে না। হালকা একটু ঘ্যান ঘ্যান করে কোনো এক ফাঁকে বার্তা লেখা কাগজ মুড়িয়ে দোতলার পূর্বের দিকে ব্যালকনিতে ছুঁড়ে মারবেন। সাবধানে, তার ডান পাশের একতলায় কিন্তু এক পাল পার্টির ছেলের বাস আছে। যার একটু নিশানা ভালো, দেখতে সাধারণ এমন কেউ যাবেন। দেখতে যেন মোল্লা মোল্লা না লাগে। আর একটু চতুর হলে ভালো হয়। এছাড়া রাত তো রয়েছে। সেখান থেকে সেদিন অন্তু ভীষণ অস্থির হয়ে বাড়ি ফিরেছিল। উত্তেজনা, ভয় ও বুকের ব্যথা একাকার হয়ে শরীরের প্রতিটা লোম শিরশির করছিল। সে কি থেকে কি করবে না ভেবে পাওয়ার অস্থির মুহূর্তগুলোতে আনসারি মোল্লা যেন দূত হয়ে এসেছিলেন। অন্তু এক বন্দিনী নারী, যার মস্তিষ্কে গিজগিজ করে পাটোয়ারি বাড়ির ধ্বংসের আঁকিবুকি। অথচ প্রয়োগ ক্ষেত্র ও সুযোগের অভাবে সেসব বোকামি ও ব্যর্থতা হিসেবে নিষ্ফল হয়ে পড়ছিল। আনসারি মোল্লা সেই সুযোগটা পেশ করলেন অন্তুর সামনে। অন্তু বুঝেছিল তার ও মোরসেলের মনোভাব খুব মেলে। তারা দুজনেই নির্দিষ্ট কোনো দলের প্রতি আকৃষ্ট নয়, শুধু তারা সমাজে চলমান অশান্ত পরিস্থিতির বদল দেখতে চায়। পথ তৈরি হবার পর অন্তুর হাতে একমাত্র বাকি কাজ জয়মেরকে পুরোটা খুঁড়ে দেখা, দুনিয়ার প্রতি দাসত্বে নিয়ে আসা, যেটার নাম মায়া। অন্তু জয় নামক কিতাবের সবটা না পড়ে কেবল শেষ পৃষ্ঠা পড়ে কোনো সিদ্ধান্তে এসে নিজেকে অবিবেচকের তালিকায় স্থান দিতে পারে না। সেদিন অন্তু গোসল করে ভীষণ কেঁদেছিল আল্লাহর কাছে। শুকরিয়া জ্ঞাপন ও আগামীর পথ সহজ করতে প্রার্থনা করেছিল। তার পরদিনই আবারও একটা মোক্ষম দিন এলো। মোরসালিন মহানের মুখে তার নামের মতোই রাজনীতির মহান বিশ্লেষণ শোনা, আর দোলন সাহেবের সাথে পুনরায় সাক্ষাৎ। অন্তু সেদিন দোলন সাহেবকে আবিষ্কার করে ফেলেছিলেন মোরসালিন ও তার কথোপকথনের মাঝেই। বড় দ্বিধান্বিত এক চরিত্র। তার কথাবার্তার ভেতরে লুকানো মনোভাব, আরামপ্রিয় শীতল শান্ত চিত্ত, এক একটা প্রশ্ন, জবাব, মুখের জটিল ভঙ্গিমা, কথার মর্ম, শব্দহীন অর্থপূর্ণ হাসি, সব মিলিয়ে অন্তু দোলন সাহেবের চোখে মুখে যে মোরসালিন মহানের জন্য যে সুপ্ত প্রশ্রয় দেখেছিল, তা অন্তুর পথকে আরেকটু সুগম করল। কিছু মানুষ থাকে যারা ভীষণ ছন্নছাড়া গোছের হন। এদেরকে দেখে কখনো কখনো মনে হয় এরা বোধহয় নিজেকেও ভালো মতো বুঝতে পারে না। এরা সব বুঝে জেনে দেখেও বড় গা ছাড়া। এদের ভেতরের সুপ্ত ইতিবাচক প্রশ্রয় খুঁজে বের করতে একটু টানাটানি করতে হয় বটে। তবে তা বের করতে পারলে এরা উপকারী, কিন্তু তার নিজের মুখে স্বীকার করতে নারাজ। দোলন সাহেব সেই গোছের মানুষ। সেদিন বড় ঘরে ভালো ভোজ হয়েছিল। বাড়িতেও ভালো রান্না। দুপুর গড়িয়ে যাওয়ার সময় অটল মোরসালিনের সঙ্গে কথা বলে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার সময় অন্তু সবিনয়ে দাওয়াত করলো দোলন সাহেবকে। দোলন সাহেব ঝাড়ি মারলেন একটা। তোমার হাতে খাবার খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। জয়কে বলেছিলাম বিয়ে করিস না, মেয়ে লোক ভালো না। কি খাওয়ানোর জন্য এত তোষামত ডাকাডাকি? বলতে বলতে উপরে উঠে এসে টেবিলে বসে পড়লেন। অন্তু হাসল। সেদিন নিজ হাতে বসিয়ে খাইয়েছিল অন্তু দোলন সাহেবকে। এক মনে খাচ্ছিলেন দোলন সাহেব। অন্তু আরও পরখ করে দেখছিলেন ওনাকে। দোলন সাহেব খেতে খেতেই বলে উঠলেন, তোমার মতো জোচ্চোর মেয়ের চোখ ভয়ঙ্কর। বড় বড় সভ্যতা গিলে হজম করে ফেলতে পারে। আমি ভোলাভালা মানুষ, ওই চোখ দিয়ে আমাকে দেখো না। সেই সভ্যতা যদি পাপের হয়, এখানে আপনার রায় কেমন স্যার? আমি উকিল, জজ না। রায় দেওয়া আমার কাজ না। প্রতিটা মানুষের ভেতরে নিজের জন্য এক একটি জজ থাকে, যার নাম বিবেক। আমি সেই জজের কাছে রায় চেয়েছি স্যার। আচ্ছা, আমি কি ব্যাটা ছেলে মোরসালিনের উজবুক কথার দ্বারা অত্যাচারিত হয়ে আবার তার মহিলা রূপের কাছে এসে ফাঁসলাম? আরাম করে খেতে দাও, নয়তো বলে দাও আমি খাচ্ছি, এটা তোমার সহ্য হচ্ছে না, হাত ধুয়ে উঠে পড়ি। বন্ধু হেসে ফেলল। আমারও স্বপ্ন আপনার মতো আইনজীবী হবার। কথা এত জটিলভাবে বলবে না। তোমার বাক্য অপূর্ণ, তাতে বহুমুখী অর্থ প্রকাশ পায়। পরিষ্কার করে বলো, ছিল নাকি আছে? বন্ধু প্রসঙ্গ বদলাতে আরেকটু ভাত জোর করে তুলে দিল দোলন সাহেবের প্লেটে। সরল গলায় বলল, স্যার আমি তো আপনার ছাত্রীর বয়সী হব। স্যার, আপনার আইনে কি ওই নিষ্পাপ বাচ্চারা কোনোভাবে দোষী? এবং সেই দোষের শাস্তি ওই অবরুদ্ধ কুঠুরি হতে পারে? কি বলতে চাচ্ছ তুমি? বন্ধু বিনয়ের সাথে বলল, স্যার আমি প্রশ্ন করেছি মানে জবাব চাইছি, কিছু বলছি না। জবাব দিলে খুশি হতাম। দোলন সাহেব মাংসের হাড় চিবোতে চিবোতে অনেকক্ষণ ধরে অন্তুকে এই পর্যায়ে দেখেছিলেন সেদিন। তারপর বলেছিলেন, তোমার উদ্দেশ্য আমি জানি না, কিন্তু মেয়ে তুমি জানো খুব কম। তুমি যে বিষয়াদি নিয়ে ভাবছো, তার সূত্রপাত শতাব্দী প্রাচীন। আজকালের দু একটা ঘটনা নিয়ে ইতিহাসকে প্রভাবিত করার চেষ্টা করো না। তুমি কিছুই জানো না, চারপাশ বোঝো না। আমি জানি স্যার, আমার সীমা আমি জানি। এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, আমার নারী মন শুধুই ওই ছোট বাচ্চাগুলোর জানের মুক্তি চায়। আমি আর কিছুই জানি না। নাদান এক অবলা মেয়ে স্যার। আর না এর বেশি জানতে চাই। কিন্তু ওই বাচ্চাগুলোর তো কোনো ইতিহাস নেই। ওরা তো শুধু নিষ্পাপ নির্যাতিত প্রাণ। এইটুকু জানা তো আমার সঠিক স্যার। আমি আর কিছু জানতে বা বুঝতে চাই না। জেনে করবই বা কি? এত অসহায়ত্ব বোধহয় অন্তর কণ্ঠে কোনোদিনও ফুটে ওঠেনি। সেদিন সে এই চালে নিজের নারীকণ্ঠে যতটা অবলী নিরীহপনা তুলে ধরেছিল, তা বোধহয় কাজও করেছিল দোলন সাহেবের গা ছাড়া মেধাবী নরম মনের ওপর। তুমি এসব আমাকে বলছো কেন? তোমার হাতে এত মজার খানা খেয়ে কি ঋণী হলাম? এখন তার বদলা চাইবে?
অনুরোধ স্যার, এভাবে আমাকে ছোট করবেন না। আপনি আমার গুরুজন। আপনাকে খাওয়ানোও আমার জন্য খুশির বিষয়। এতে কোনো উদ্দেশ্য প্রবণতা নেই। আমি শুধু জানতে চাইছি, আপনার কি খারাপ লাগে না ওই বাচ্চাগুলোর জন্য? ওরা তো ওই দলীয় দাঙ্গার অংশ নয়। পাপ না করা অবধি সৃষ্টিকর্তাও পাপ লেখেন না। ওরা কেন কষ্ট পাচ্ছে? জয় গোসল সেরে হাউমাউ করে এসে খেতে বসার আগ অব্দি এই কথাটুকুই হয়েছিল। অন্তুর জন্য এ ছিল এক শেষ প্রচেষ্টা। হয় দোলন সাহেব মেনে নিয়ে চেপে যাবেন, নয়তো সব বলে দিয়ে অন্তুর রাস্তার চিরকালের মতো ওখানেই বন্ধ করে দেবেন। কিন্তু বড় বড় কাজে এমন দুঃসাহসিক পদক্ষেপ হুটহাটি নিয়ে ফেলতে হয়। অন্তু তাই করেছিল। আশ্চর্যজনকভাবে দোলন সাহেব তার কদিন পর মাঝরাতে ওই দিন বড় ঘরে আবার আসা অব্দিও এসব কথা কাউকে বলেনি। অন্তু নিজের দৃষ্টি ও আন্দাজ শক্তির ওপর আরেকটু আশ্বস্ত হয়েছিল এতে। সে যে দোলন সাহেবের চোখে মুরসেলিনের জন্য প্রশ্রয় ও সহমর্মিতা দেখেছে, তাও বোধহয় দ্বিমুখী চাপা আইনজীবী বদিউজ্জামান দোলন বুঝতে পারেননি। আগের দিন দুপুরে জয় বড় ঘরে যাবার সময় অন্তু পিছু নিল। জয় কপাল চড়ায়। আমার পিছনে কি? এপারের মানুষদের ওপারে কাজ নেই? অন্তু আবদার করে ওঠে, আমাকেও ওপারের মানুষ ধরে নিন। এতগুলো দিন ওপারের মানুষের সাথে ঘর করে আর বিভেদ থাকতে আছে? এতিমগুলোকে দেখে আসে এই সাথে। জয় এক পেশে হাসে। কখনো আমাকে দেখার জন্য তো এমন ব্যাকুল হওনি। এতিম তো আমিও। জয়ের হাসিতে তাল মিলিয়ে অন্তু এক গভীর হাসি আসে। সরল গলায় বলে, আপনাকে আমি এতিম হিসেবে পাইনি জয় আমির। আসামি হিসেবে পেয়েছিলাম। আসামি এতিম হলে সে দায় কেন আমার? জয় হেসে মাথা তোলায়। ঠিক। কেন যাবেন ওখানে? কথা শেষ হয় নাই জঙ্গি মুরসালিনের সাথে। ওর আরও কিছু বলার আছে। রসিকতা ছেড়ে স্বল্প সহজ জবাব দেওয়া জয়কে অন্তুর নতুন লাগে। সে জয়কে গভীর চোখে দেখে কয়েকদণ্ড। জয় এখনও হাসে, কিন্তু সেই হাসি শুধু জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে যেন। প্রাণ খুলে হাসতে জয় বাঁধা পায় কোথাও। কিছু একটা তাড়া করছে আজ 3টে দিন। এই হাসিতে চিরচেনা জয় নেই। অন্তু গিয়েই আব্দুল আহাদের কাছে হাঁটু গেড়ে বসে ওর মাথাটা কোলে তুলে নেয়। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, চেতনা নেই বললেই চলে। জয়কে দেখে মোরসালিন উঠে বসার চেষ্টা করলো। কেসে উঠল কয়েকবার। কাশির চাপে নাক দিয়ে রক্ত উঠে এলো। তার সেই সুদর্শন পৌরুষ রূপ আর নেই। বিদ্রোহের ছাপ ও অসুস্থ ক্ষতবিক্ষত মুখের মলিনতায় ঢাকা পড়ে গেছে। তবু মুরসালিন হাসল। কি খবর রে? জয় একটা মেশিনের সাথে এক হাঁটু খাড়া করে হেলান দিয়ে বসে। চুপচাপ কিছুক্ষণ দেখে মুরসালিনকে। তোর বাপের অর্ডারে সেদিন আমির বাড়িতে হামলা হয় নাই, তাই তো? এই তো বলতে চাস? এছাড়া কিছু বলতে চাইলে বানাতে হবে। সত্যি বলতে এটাই। জয় ঠোঁট উল্টে মাথা নাড়ে। মোল্লা কি? মানুষ জন্মালে কোনো না কোনো ধর্মের হয়েই জন্মায়। পরবর্তী জীবনে সেই ধর্ম পালন তার কর্তব্য। এতে কোনো দ্বিমত নেই। আর তা করলে যদি কেউ মোল্লা হয় তো খারাপ কি? তুই বারবার ভুলে যাস আমি সৈয়দ বংশের হলে তুইও আমির বংশের বংশধর। তোর কি মনে হয় তোর পূর্বপুরুষরা তোর আর তোর চাচার মতন বেদুইন, নাস্তিক ছিল? না, না তো। শুনেছি তোর দাদুভাই একজন মহৎ ধর্মপ্রাণ মাতব্বর ও সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। মোল্লা মোল্লা করছিস কেন? ধর্ম মানুষকে সরল পথ দেখায়। এই জন্য মানব জীবনে ধর্ম বারবার উঠে এলেও তা কখনো মানুষে মানুষে বিভেদ করে না। আমি মোল্লা, তুই কি? মোল্লাটাই বা কি? আর কে বলেছে তোকে আমি মোল্লা? পারিবারিকভাবে আমাকে ধর্ম শিক্ষা দেওয়া হয়েছিল, কিন্তু আমি তা পালনই করতে পারিনি ঠিকমতো। তবু কিছু আছে, অন্তত তোর মতো বিপথে বোধহয় যায়নি। আমি কোনো দল বা সংগঠনের নই জয়। আমি মুক্তিকামী। তাদের শতভাগ ধর্ম নেই। জয় তাচ্ছিল্য করে বলে, তো বলতেছিস তোর পরিবার স্বাধীনতা বিরোধী ছিল না? এ কথা আগেও হয়ে গেছে। বারবার একই প্রশ্ন করতে আসবি না। আর আসবো না, আজ বল। মুরসালিন জয়ের দিকে তাকিয়ে কেমন অদ্ভুত হাসি আসে। তারপর বলে, আমার ধারণা তারা স্বাধীনতা বিরোধী ছিল না। তারা মূলত এই তথাকথিত স্বাধীনতা বিরোধী ছিল। এক দেশের পরাধীনতা থেকে মুক্ত হয়ে আরেক দেশের গোলামি খাটা এই স্বাধীনতার বিরোধী ছিল। যে স্বাধীনতা অন্য দেশের শাসকদের থেকে মুক্ত করে নিজের দেশের শোষকদের হাতে দেশ সমর্পণ করে, সেই স্বাধীনতার বিরোধী ছিল। এবং তোরা যেটাকে স্বাধীনতা বলিস, ওরা আসলেই সেই স্বাধীনতার বিরোধী ছিল। এটা অন্যায় হলে তারা অপরাধী, রাজাকার। এ কথা আমি রোজ স্বীকার করি। জয় জিজ্ঞেস করে, সেদিন যদি তোর বাপ আমির বাড়িতে আক্রমণ না করে তাহলে কারা করেছিল? না বললে মেরে ফেলবি? কথা পেঁচাস না মুরসালিন। যে প্রশ্নটা তোর কমপক্ষে 20 বছর আগে আমার আব্বাকে করা উচিত ছিল, তা এত কিছুর পর আজ এই শেষ বেলায় সব ধ্বংসের মহাক্ষণে দাঁড়িয়ে আমাকে করছিস। তার জবাব দেওয়ার ইচ্ছে আমি কোথাও খুঁজে পাচ্ছি না জয়। কি করি বলতো? জয় অনেকক্ষণ মুরসালিনের দিকে চুপচাপ তাকিয়ে রইল। পরে নজর ঝুঁকিয়ে বলল, এতদিন ভিতরে প্রশ্নটা আসে নাই, কারণ উত্তরটা আমি নিশ্চিত জানতাম। আজ সেই নিশ্চিত জানা উত্তরে একটু অনিশ্চয়তা আসছে। তা দূর করতে আসছে। ভনিতা করিস না, বল। আর কোনোদিন জিজ্ঞেস করবো না। মুরসালিন আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করে। হাত পা যেন ব্যথায় মুরসালিনের সঙ্গ ছাড়তে চাইছে। কোনোরকম হেলান দিয়ে বসে কাঁচতে কাঁচতে বলে, তোর সেই নিশ্চিত জানা অবাস্তব উত্তরের ওপর এই সামান্য অনিশ্চয়তাটুকু আনতে আমার পরিবার সহ আরও অনেকের বহুত কঠিন মূল্য চুকাতে হয়েছে। তোর ভুলভাল বিশ্বাসেরও কত দাম জয়।
তার টলাতে কত রক্ত, কত চোখের পানি, কত হাহাকার ঢালতে হয়েছে। সেই সাথে তোর ধ্বংস তো আছেই। বড় লোকদের ব্যাপারই আলাদা বল। জয় হাতের তালু দিয়ে মুখ থেকে মাথার চুল অব্দি সাপটে নিয়ে ঘাড়ে ঠেকায়। ক্লান্ত গলায় জিজ্ঞেস করে, কেন মারা হলো আমির পরিবারকে? মুরসালিন একটু তীব্র গলায় জানালো, তোর বাপ জনাব জাভেদ আমির সাহেব বামপন্থী রাজনীতিতে সমর্থন করতেন। জয় যেন কথা বলতে ভুলে যায়। বেশ কিছুক্ষণ পর আস্তে করে শুধু উচ্চারণ করে, কমিউনিস্ট। মুরসালিন মাথা নেড়ে সায় দেয়, কমিউনিস্ট। যুদ্ধের পর তোর বাপ চাচা দুই ভাই দুই পথে পা বাড়িয়েছে। তোর চাচা গেছিল ত্রাসে, আর কলেজ জীবন থেকেই তোর বাপ কমিউনিস্ট পার্টির সাথে জড়িত হয়ে পড়েছিল। যখন তোর বাপ মরেছে, একজন সক্রিয় কমরেড হিসেবে মরেছে। এরপর আশা করি বাকিটা তোকে আর এর মতো ধরে ধরে বোঝাতে হবে না। জয়ের মাথাটা একটুখানি চক্কর মেরে উঠেছিল বোধহয় সে সময়। চোখ দুটো বুঝল সে। আমের নিবাসে ঘটে যাওয়া সেই মৃত্যু অনুষ্ঠানের পর থেকে 20টা বছর ধরে সে যা পুষেছে ভেতরে, তার প্রেক্ষিতে যা যা তার সঙ্গে হয়েছিল, সে যা যা করেছে, জীবনের এই পর্যায়ে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, সবটা একবার বৃত্তের মতো ঘুরে এক বিন্দুতে স্থির হলো। জয়ামিরের এই জীবনটা ভুল ও বৃথা, মুরসালিন বহুবার বলেছে। কখনো কখনো কিছু কাঠামো যে প্রেক্ষাপট, ভিত্তি ও উদ্দেশ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে, তা পরবর্তীতে পর্যায়ক্রমে বাস্তব প্রয়োগে অকার্যকর ও হিতে বিপরীত হয়। সুবিধার জন্য গড়ে উঠে ক্রমে তা অসুবিধার জনক হয়ে ওঠে। সেই কাঠামোর ওপর দ্বিধা জটিলতার প্রলেপ লেগে যায়। কমিউনিজম কাঠামোটি তেমন কিছুই হয়তো। তা গড়ে উঠেছিল শোষিত মানুষদের কাতরতা রোধে। একই সমাজে কেউ গরিব, কেউ ধনী। গরিবেরা ধনীর গোলাম, নেই তাদের ন্যায্য প্রাপ্তি, পরিশ্রমের মূল্য। খাটছে, কেবল খাটছে। ডিম দেয় হাঁস, খায় দারোগা 12 মাস ধরনের ব্যাপার। কিন্তু কেউ জমিদার, কেউ বা তার জমির হাল চাষে। এই সমাজকে বদলাতে একবার সাম্যবাদী সমাজতন্ত্রের উদ্ভব হলো। এটা সেই সমাজের কল্পতত্ত্ব, যেখানে কেউ রাজা নয়, আর কেউ রাজা না হলে বাকিরা প্রজা হয় না। সুতরাং সেখানে সবাই রাজা, তারাই প্রজা। পরিশ্রম যেই করুক, তার ফল কেউ বেশি বা কম পাবে না, কেননা তার মালিকানা পরিশ্রমকারীর নয়, সমাজের। কোরবানির মাংস ভাগের মতো। সবার নিজস্ব কোরবানির পশুর একাংশ সমাজের হাতে যাবে। সমাজ সেখান থেকে জনপ্রতি সবার জন্য সমান ভাগে ভাগ করে সবার চাহিদা মেটাবে। কিন্তু কোরবানি একটি উৎসর্গ, পরিশ্রম করে ফলানো ফসল তা নয়। সবাই সমান পাবে, এটা হলো সমাজ বন্টন তত্ত্ব। তবে এটা ন্যায্য প্রাপ্তি কিনা তা নিয়ে সন্দেহ আছে বটে। যে পরিশ্রম করছে সে পাচ্ছে, এটা তার অর্জন। কিন্তু কেউ পরিশ্রম না করেও সেই সমান পাচ্ছে, এটাও বোধহয় সেই অসম বন্টনের পর্যায়ে পড়ে। যদিও সাম্যবাদের ভিত্তি অনেকটা এরকমই। তবু কখনো কখনো কোনো অঞ্চলের সামাজিক পরিস্থিতি যখন ধানমন্ডি অভিজাত এলাকা ও তারই পাশে গড়ে ওঠা মোহাম্মদপুর বস্তির মতো হয়ে ওঠে, তখন সমাজে সমাজতন্ত্রের বড় প্রয়োজন পড়ে যায়। ধানমন্ডিতে বাংলাদেশের শীর্ষ নেতাগোষ্ঠী, শিল্পজীবী, ব্যবসায়ীদের বাস, যেখানে টাকা পকেটে থাকা ওয়ালেট টিস্যুর মতন। নাকে সর্দি এলে একটা নোট বের করে নাক মুছে ডাস্টবিনে ফেলা ব্যাপার। তারই পাশে মোহাম্মদপুর বস্তির অভুক্ত পেটের চোঁচো আওয়াজের রোল, মাটিতে গড়াগড়ি খাওয়া নোংরা হাড্ডিসার শরীরগুলো। গ্রামের খেতে দিন 2 লিটার ঘাম ঝরিয়ে ফসল ফলানো কৃষক পায় না ন্যায্য মূল্য। কিন্তু ধানমন্ডিওয়ালাদের সিন্ডিকেটে বাজার গরম। খেটে খাওয়া আরেক শ্রেণী মানুষের জন্য আধা কিলো আলু, এক টুকরো রৌপ্য। ধানমন্ডিওয়ালাদের কারখানায় পুড়ে কয়লা হওয়া শ্রমিকের পরিবার পায় না শ্রমিকের জানের মূল্য, অথবা শ্রমজীবীরা বেঁচে থাকতেও পায়নি ন্যায্য পারিশ্রমিক। এ সময় সাম্যবাদের জয়গান গাইতে ইচ্ছে করে চট করেই, যেভাবে গেয়ে উঠতেন কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাহাব তারে নিচে ফেলে দিল ঠেলে, চোখ ফেটে এলো জল, এমনই করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে কোনো অঞ্চলের স্বাধীনতা সংগ্রামের পরবর্তী অবস্থা যুদ্ধরত অবস্থার চেয়ে বেশি ভয়াবহ হয়। বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধ পরবর্তী পরিস্থিতিও এই নীতি এড়াতে পারেনি। যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির পুনঃসংস্করণ প্রায় অসম্ভবের মতো হয়ে উঠেছিল। রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতি, তার উপর ভারতে থাকা শরণার্থীরা ফিরলে আরও সংকট বাড়ল। আওয়ামী সরকারের দুর্বল নেতৃত্ব, অধিপত্য বিস্তারের নেশা, অদক্ষতা, আরও খুবই ভালো পর্যায়ের দুর্নীতি আকাশ ফুঁড়ে ওঠার জোগাড় হয়েছিল। চারদিকে হাহাকার ও দুর্নীতি সমানুপাতিক হলো। হাহাকার যত বাড়ছে, আরেক শ্রেণীর মানুষের দুর্নীতিও সমান বা অধিকারে। এসব দেখতে দেখতে জাভেদ আমির কেমন ক্লান্ত হয়ে উঠলেন। সে সময় ঘটনাক্রমে কমিউনিস্ট পার্টি বঙ্গবন্ধুর বাকশালে যোগদান করলেও একসময় তার বাকশাল ছেড়ে দিল। হতে পারে তারা টের পেয়েছিল যে বঙ্গবন্ধু তার অদক্ষ, অনৈতিক শ্রেণীগত আধিপত্য বিরাজমান রাখতে বাকশাল গঠন করেছে, যা গরিবদেরকে কবরে নিচ্ছিল ও সুযোগ সন্ধানী দুর্নীতিবাজদেরকে আকাশে তুলছিল। এই শ্রেণী শোষণ কমিউনিজম মানে না। স্বভাবতই তারা আবারও নিজেদের বামপন্থী চেতনায় ফিরে গেল। বিরোধ তৈরি হলো তৎকালীন সরকার ব্যবস্থা ও গণতন্ত্রের সাথে। জাভেদ আমির কলেজ ছাত্র থাকাকালীন
দেশে দুর্ভিক্ষ এলো। সাল ১৯৭৪-এর মার্চ। সরকার বলেছিল এই দুর্ভিক্ষের কারণ তখনকার এলাকাগত বন্যা ও জনসংখ্যা বৃদ্ধি। কিন্তু বিশ্লেষকেরা এটা মানতে নারাজ। অবশ্য এর পেছনে তাদের একটা যুক্তি আছে। তারা দেখেছে সে বছর দেশে এলাকাভিত্তিক যথেষ্ট ফসল ফলেছিল, কিন্তু তা মজুতকরণে যে ব্যবস্থা গ্রহণ দরকার তা করা হয়নি। বরং তখন সরকার নিজেকে গদির সাথে শক্ত করে আটতে ব্যস্ত। যেমন ভারতের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে দেশের সম্পদের ভাগ বাটোয়ারা, চোরাচালান, বাজার দুর্নীতিকর কারবার জেনেও পদক্ষেপ না নিয়ে প্রশ্রয় দিয়ে দল ভারী করা। আবার যা মজুদ ছিল তাও দুর্ভিক্ষপীড়িত মানুষ হাতে পাচ্ছিল না। এর একটা কারণ আছে। বাজার তখন বড় শ্রেণীর হাতে। খাটে গরিব আর অধিপতি উপরমহল শ্রেণী। আমজনতার হাত খালি। বড় শ্রেণীর মানুষ হতে গেলে দুর্নীতির বিকল্প নেই বললেই চলে। সুতরাং যাদের হাতে বাজার পণ্য, তারা একটু দুর্নীতি করবেই। এক্ষেত্রেও করল। গরিবের ক্ষুধার্ত পেট ও এক মুঠো চাল ভাতের আশায় হাতে ধরে রাখা খালি টিনের থালাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা শস্য ও পণ্য কালো বাজারে বেচাকেনা করল। এসব সময় কমিউনিজমকে বড় মনে পড়ে। কেননা কমিউনিজম এই সমাজ ও রাষ্ট্রের এই রোগের ওষুধ হিসেবেই তো গঠিত হয়েছে। জাবেদ আমিরার পরিণতি ভাববার সময় পেল কোথায়? এই দুর্ভিক্ষ, মানুষের হাহাকার, নতুন তথাকথিত স্বাধীন দেশের নাটকীয় মঞ্চ তাকে বামে ঠেলে দিল। এই বামে সে সমাজতন্ত্র দেখেছিল, যেদিকের নীতি অন্তত শ্রেণীকে এক করে। বড় শ্রেণী ছোট শ্রেণীর নীতির কবরের নাম সাম্যবাদ, যেখানে গরিবের পেটেও সেই খাবার এবং ততটুকু খাবার পড়ার কথা যা বড়লোকের পেটে পড়ে। জাবেদ আমির যুদ্ধ শেষে একটু নিস্তেজ হয়ে পড়লেও সেটা কদিন পর পরিবর্তিত দৃষ্টিকোণ হিসেবে আবার ফিরল। গণতন্ত্রের সরকার ব্যবস্থাকে ঘেন্না করার রোগে ধরল তাকে। সমাজতন্ত্রের উল্লেখযোগ্য অপকারিতাকে একপাশে রেখে সে বহু বছর ছুটেছে সাম্যবাদের পেছনে। পরিশ্রমী শ্রমিকদের ঘাম ও গরিবের পেটের ক্ষুধার মূল্য চাইতে চাইতে সংসার জীবনে আসতে তার বয়স হয়েছিল ৩১। জয়নাল আমিরের সাথে তার সম্পর্ক এক জটিল রূপ নিয়েছিল। দুজনই দুজনের কর্মকাণ্ডকে বাধা দেওয়ার চেষ্টা করেনি। দুটোই সঠিক তাদের কাছে। জয়নাল মানুষ মারে, তাদেরকে মারে যাদের উপর জাবেদের ক্ষোভ রয়েছে, কারণ তারা শোষক শ্রেণী, যার বিরুদ্ধে জাবেদের আক্রোশ যাত্রা। কিন্তু দুই ভাই চাইতো অপরকে নিজেদের নীতিতে আনতে। দুজনের উদ্দেশ্য এক, রাস্তা আলাদা। জাবেদ চেয়েছিলেন জয়নাল কমিউনিস্ট করুক। জয়নালের ধারণা ছিল ওসব আন্দোলন ফান্দোলনে কিছু হবে না। যে বেলাইনে হাঁটবে প্রথমত তার দু পা, পরে মাথা কেটে নিলেই ঝামেলা খতম। এই দ্বন্দ্বে দুজন কোনোদিন কাছাকাছি আসতে পারেনি, অথচ উদ্দেশ্য এক বলে তাদের শত্রু একই। বহুবার হুমকি পাওয়ার পরেও জাবেদ রাস্তা ছাড়লেন না। গণতন্ত্রের প্রতি তার ঘেন্না ফুরোবার নয়। গরিব তখনও না খেয়ে ফুটপাতের এক কোণে নোংরা চাদরের নিচে জড়সড় হয়ে রাত কাটায়। কৃষক শ্রমিক তখনও শ্রমের মূল্য পেয়ে ওঠেনি। জাবেদ কেন রাস্তা ছাড়বেন? জয়কে তুলে নেবার আশঙ্কা কতবার দেখা দিয়েছে, কিন্তু জয়নাল আমিরের জন্য সম্ভব হচ্ছিল না। তবে গণতন্ত্রের পূজারীরা এভাবে বেশি দিন চলতে দেবে কেন? যখন স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদের রাজ কায়েম হলো, তখন বাংলাদেশের গণতন্ত্রের দুই প্রধান দল আওয়ামী ও জাতীয়তাবাদী দল অল্প দিনের জন্য হলেও একজোট হয়েছিল। এছাড়া দু দলই যখন গণতান্ত্রিক, তখন গণতন্ত্রের বিরোধীরা যে কোনো সময়ই তাদের দুজনেরই শত্রু। কেননা কমিউনিজম সমাজতান্ত্রিক গণতন্ত্র মানে। ১৯৯৪-এর এক রাতে কয়েকদিন পর জাবেদ আমিরের রাজধানী থেকে ঢাকা ফেরায় দুই দলের সম্মিলিত হামলার মোক্ষম দিন হয়েছিল। কমিউনিস্ট পার্টির যে আওয়ামী বিদ্বেষের রোগ তা ছড়িয়ে পড়েছিল। তারা ক্রমান্বয়ে এক এক কর্মসূচি দেখিয়েছে আমির বিরুদ্ধে। তাহলে আর ছাড়াছাড়ি কেন? দুই দলের মিলিত বিদ্বেষ ও হামলায় আমির পরিবার নিঃশেষ হলো এক অবরুদ্ধ নিশীথে। জানা নেই সমাজতন্ত্রের অসুবিধা ও সুবিধার অনুপাত কত। কিন্তু জাবেদ আমির একটি এমন সমাজের জন্য লড়াই করেছেন যা হয়তো সকল কমরেডই স্বপ্ন দেখেন, কিন্তু বাস্তবায়ন অসম্ভব প্রায়। অপকারিতাগুলো প্রকট হয়, উপকারিতা তলিয়ে যায়। তবু জাবেদ আমির এক জীবন সাম্যবাদের পেছনে দিলেন, যেই তত্ত্বে শ্রেণী, গোত্র, শ্রমিক, মালিক নির্বিশেষে সবাই সমান। মুস্তাকিন একটু হাসে। কখনো ভাবিসনি এমন করে, না? জয় কিছুক্ষণ আনমনে হাত দিয়ে ঠ্যাঙের ওপর ঢোল বাজালো। তারপর ঠোঁট কামড়ে হেসে বলল, অত ভাবাভাবি ভালো না রে পাগলা। ভাবলে ক্যালোরি অপচয় হয়। অপচয়কারী শয়তানের ভাই। কিন্তু আমি একজন ভালো লোক। ঠিকই তো। খুব সহজে আপাত দুর্বল যাকে তাকে শত্রু বানিয়ে নিয়ে তাদের ধ্বংসের পেছনে লেগে যাওয়াটা অনেক সহজ এত ভাবাভাবির চেয়ে। তুই আসলেই একজন সচেতন নাগরিক। জয় দুপাশে দুই হাত প্রসারিত করে প্রশংসা নেবার ভঙ্গিতে মাথা নোয়ায়। এরপর চুপচাপ। অন্তু কপালে আঙুল চেপে বসেছিল। তার আবারও মনে হলো, এই জীবনে জানা ও অভিজ্ঞতার শেষ নেই। রূপকথা আজগর একদিন অমূল্য একখানা কথা তাকে বলেছিল। দিন যত যাচ্ছে অন্তুর মনে হচ্ছে সে এক অমীমাংসিত প্যারাডক্সে কয়েদ হয়ে যাচ্ছে, যেখানে শুরু বা শেষ নেই। এখানে শেষ থেকে শুরু হয় এবং সেই শুরু থেকে আবার শেষের দিকে ধাবিত এক প্রবাহে ভেসে যেতে হয়। কেন এখানে কোনো সিদ্ধান্তে স্থির থাকা যায় না? ভাঙন ধরে যায়। কেন যাই করতে মনস্থির করা যায় তাই কোনো এক পর্যায়ে অসমাচীন মনে হয়? অন্তু ভাবতে লেগে যায়। মুরসালিন জীবনের এ পর্যায়ে বোধহয় বড় ক্লান্ত হয়ে পড়েছিল। নিজের শরীরের ব্যথার চেয়ে বড় ঘরে লাশের মতো পড়ে থাকা ছোট ছোট দেহের কাতর আর্তনাদ
তার বিদ্রোহ ও জেদকে পরিশ্রান্ত করে তুলেছিল। তারা যখন ডেকে ওঠে মোরসেলিন ভাই বলে, মোরসেলিনের লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। ওদের জন্য মোরসেলিন কি করতে পেরেছে? ওদের নিস্তেজ, অসুস্থ, ক্ষুধার্ত, পিপাসার্ত শরীরগুলো মৃত্যুর প্রহর গুনছে। আর সেই প্রহর খুব কাছে। মোরসেলিন আন্দাজ করল হামজা এখনো ফেরেনি। ফেরার পর ঘটনাচক্র পাল্টি খাবে। সব কিছুতে একটা ধাক্কা লাগবে। সেই ধাক্কার প্রস্তুতিই চলছে যেন চারিদিকে। হামজা বুঝবে মোরসালিনকে দিয়ে তার স্বার্থ হাসিল হবে না। সব বিগড়ে গেছে। সাথে মোরসালিন অটল। এবং মোরসালিনের দিনের শেষ সেখানেই। সেই প্রেক্ষিতেই মোরসালিন এই দিন প্রথমবারের মতন জয়কে কাতর কণ্ঠে বলেছিল, শোন জয়, তোরা যে ভয় পাস এরা বড় হয়ে জঙ্গি, সন্ত্রাস, তোদের বিরোধী হয়ে উঠবে। মাদ্রাসাগুলো এসব তৈরির কারিগর। তোদের কথাই রইল। ওদেরকে ওদের বাড়ি পৌঁছে দে। ওরা আর মাদ্রাসায় যাবে না। আমাকে একটা কাগজ আর কলম দে। আনসারি চাচার কাছে চিঠি লিখে দিই। মাদ্রাসার স্থগিত কার্যক্রম বন্ধ করে দেওয়া হোক। জয় উঠে দাঁড়ায়। অন্তু ছটফট করে উঠল। সে কিছু বলতে চায় এই মুহূর্তে। যা বলাটা অনিবার্য দরকার। তার আগেই মুরসেলিনকে এমন সিদ্ধান্ত নিতে দেওয়া যাবে না। কিন্তু জয় বেরিয়ে আসার জন্য পা বাড়ালে মুরসেলিন ডেকে বলে, 2 টুকরো কাগজ আর কলম দে আমাকে। শেষমেশ একটু আঁকিমুখি করি। অন্তু জয়কে সেদিন মদ খেতে দিল চুপচাপ। সে খুব ভাবল। জয়কে দেখল। ওই জটিল চেহারায় অনুশোচনা আছে কিনা ঠিক বোঝা যায় না। কিছু ঝাল পকোড়া, কাঁচা আদা মচমচ করে চিবিয়ে খাচ্ছে। আরাম করে বসে মনোযোগ সহকারে ড্রিঙ্ক তৈরি করছে, যেন সে সেই মদের তরলে ডুবতে চায়, কিছু খুঁজতে চায়। এক বোতল রাম খুলে কয়েক ঢোক ঢক ঢক করে কিনল। আবার কি মনে করে একটা ড্রিঙ্ক বানাতে বসল। 1 শট রাম লিকুইড, পেট লবণ, চিনি, সোডা ওয়াটার, লেবুর রস, আইস কিউব। তার চোখে মুখে চিন্তার ভাব নেই। অন্তু হিসেব কষে। জয় বারবার বলে তার জীবনে অভিজ্ঞতা বেশি। অন্তু টের পায় আসলেই অতিরিক্ত বেশি। সেক্ষেত্রে জয় আজ আর চমকায় না, থমকায় না, চিন্তা ভাবনাও পথ বদলায় না। এবং যেন সে জানে কি হবে, কি হচ্ছে, কি হতে পারে। সব জেনে সে সেদিকে বড় আরাম করে 1 কদম 2 কদম করে এগিয়ে যাচ্ছে। প্রেম, পূর্ণতা, সেটা জয়ের ক্ষেত্রে। জয় তার প্রেমকে আলিঙ্গন করতে এগোচ্ছে। পরদিন দুপুরে কামরুলকে মারার দায়ে এমপির কাছে অন্তুকে ধরিয়ে দেবার প্রসঙ্গ উঠলে জয় বলেছিল, আমার হাতে এবার একটা এমপি খুন করাতে চাও? অন্তু জিজ্ঞেস করেও জবাব পায়নি। এর আগে অন্তুকে কারো হাতে তুলে দেবার প্রশ্নে জয় আমির কার প্রাণ নিয়েছে। জয় গোসল শেষে বের হলেও অন্তু একবার জিজ্ঞেস করেছিল। জয় গ্রাহ্যই করেনি। অন্তু বসল বিছানার উপর। সেদিকে একবার দুবার তাকায় জয়। নজর সরিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে আয়নায় নিজেকে দেখে স্মিত হেসে মাথা নাড়ে। ডোন্ট লিসেন টু ইয়োর হার্ট মাই বয়, কজ ইটস অন ইয়োর লেফট সাইড, অ্যান্ড দ্য লেফট সাইড ইজ দ্য ডিরেকশন অফ ডিস্ট্রয়িং এনিথিং, এভরিথিং। দেন ইউ হ্যাভ টু ফাকড আপ অ্যান্ড গেট টার্ন ওভার অন ইয়োর ওয়ে। সেদিন জয় চারিদিকের এত বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কর্মসূচি ফেলে সে অন্ধুকে নিয়ে রওনা হলো ঘোড়াহাটের দিকে। এমপির সাথে দেখা করা ফরজ ছিল, কারাগারে যাবার ছিল। শরীর ও মনের ভেতরটাই কেয়ামতের তাণ্ডব অগ্রাহ্য করে অন্তুর হাতটা ধরে বাসে চেপে বসল বাসের হাট থেকে ঘোড়াহাটের উদ্দেশ্যে। বাসের ভেতর এক মহিলা, বয়স 45-এর ওপারে, কিন্তু সাজসজ্জায় কিশোরী হবার প্রয়াস। এটা খারাপ না, কিন্তু জয়ের গা চুলকানি আছে এসবে। তার উপর মহিলাটি বিশাল এক পর্বতের অত বড় ব্যাগ দেখিয়ে জয়কে বলল, ভাইয়া এটা একটু উপরে তুলে দেবেন প্লিজ। দেখো আমি তোমাদের জন্য এসবও পারি, ঠিক আছে? জয় দুপাশে মাথা নাড়ে। না খালা, প্রশ্নই ওঠে না। মহিলা চিকন সুরে চিটমিট করে উঠল, মানে খালা মানে কি? খালা মানে হলো সম্বন্ধীর চেংড়ি। হোয়াট ননসেন্স! আমি খালা? খালা মনে হয় আমাকে? জয় একটু নিচু স্বরে চিবিয়ে পড়ল, না, তোর মতন দামড়া মহিলাকে খালা মনে হবে এত ভালো না আমার রুচি। মহিলা কথা ভুলে গেল। সম্বন্ধীর কি? খালা? বেয়াদব লোক, অসভ্য জানোয়ার। এক্ষুনি শিক্ষা দিচ্ছি। কত বড় সাহস! এসব জঙ্গল থেকে উঠে আসে। রাবিশ! কন্ডাক্টর? কন্ডাক্টর ফুল অ্যাকশন মোডে এসে দাঁড়ালো। জয় শুধু সেদিকে তাকিয়ে দাঁত বের করে হি হি করে হাসলো একবার। কন্ট্রাক্টর পরিমণি করে সালাম ঠুকে আবার চলে যায়। কন্ট্রাক্টর পরিমড়ি করে সালাম ঠুকে আবার চলে যায়। জয় মহিলাকে সবিনয় বলল, যাই হোক, আমি দিন দিন ভালো হয়ে যাচ্ছি, তাই আপনাকে প্রাণপ্রিয় বাংলা ভাষায় বলতে পারলাম না যে, এই শালি, খাসি শালি, নাম বাস থেকে, নয়তো আধমনে ওজন বিশিষ্ট কোমরের উপর দুম করে এক লাথি মারবো, জানালা ভেঙে বাসের বাইরে গিয়ে পড়বি। যান, নিজের সিটে যাইয়ে বসেন। ব্যাগটার ওপর এখন আমি পা রাখবো। জয় ব্যাগটা বাসে মেঝেতে পায়ের কাছে এগিয়ে নিয়ে পাদানি বানিয়ে আরাম করে বসে। অন্তু লজ্জায় কুকড়ে উঠল। এত অসভ্য জঙ্গলি একটা লোকের সাথে এসে যাচ্ছে। ইচ্ছে করলো বাস থেকে নেমে যেতে। মুখে দুহাত চেপে বসে রইল। মহিলা কাচুমাচু হয়ে নিজের সিটে বসে।
অন্তু বলে, এত জাহিল কেন আপনি? নারীকে ইজ্জত দিতে কোথায় ব্যথা পান? জয় খুব বিজ্ঞের মতো বোঝালো অন্তুকে। ব্যথা না ঘরবালি, এটা একটা চিন্তা। কেউ একজন বলেছিল, যদি সবাইকে ইজ্জত দেওয়ার তো বেইজ্জত করবো কার? বিষয়টা কিন্তু আসলে ভাবার মতো, ঠিক না? অন্তু কপাল একটা চামড় মারে। জয় সাবধান করলো, নিজের চাপড়ে কপাল ফাটিয়ে আমার দোষ দেবে? সরল পাইছো তো, লুটে খাচ্ছ। নট ফেয়ার। ঘোড়াহাটের গ্রাম্য ঐতিহ্যের রূপ বদলেছে। আমের নিবাসী অঞ্চলে ভৌতিক বাড়ির লোক কাহিনীতে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের হামলা হওয়া বাড়ি ওটা। এছাড়া এ বাড়িতে জলিল আমিরের মাথা কাটা অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। জাভেদ আমিরকে দেখেছে লোকে। সরকার দ্বারা বাজেয়াপ্ত হওয়া বাড়িটা 2010-এ জয় হাইকোর্টে রিট করে কত কী করে তা ফেরত এনেছিল। কিন্তু কখনোই তাকে এ বাড়িতে আসতে দেখা যায় না তেমন। ফটকের সামনে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ কি যেন দেখল জয়। লোহার ফটকে মরিচা ধরে খসে পড়ছে। বাড়িটা হান্টিং হাউসের খেতাব না পেলে এটুকু অক্ষত থাকতো না নিশ্চিত। ভৌতিক অতীতের গল্প প্রচলিত থাকায় লোকে আশেপাশে আসে না। কিন্তু চোরের কাছে ভূত কাবু। রাত পেরোলেই বাগানের দামি দামি গাছ উদা হওয়া ঠেকাতে জাবেদ আমির ও জলিল আমিরের মাথা কাটা ভূতও পারেনি। অন্তু অবাক হয়ে দেখে আমির নিবাসের সীমানার মাঝে দাঁড়িয়ে থাকা চিলেকোঠা বিশিষ্ট দোতলা বাড়িটিকে। চারধারে বিশাল প্রাচীর, লতানো উদ্ভিদ ও শ্যাওলায় ঢাকা পড়েছে। প্রাচীর ঘেরা সীমানার পরিমাণ বিঘা খানেকের কম হবে না। অন্তুর মনে হলো পরিত্যক্ত প্রাসাদ বটে। বিশাল এক বহরে বুক উঁচু করে দাঁড়িয়ে আছে বিস্তৃত এক পতিত ভূমির মাঝখানে। উত্তর দিকে প্রাচীর ঘেঁষে শান বাঁধানো মৃদু পুকুর। পাকা পাতা, শ্যাওলা ও নোংরায় জল আলকাতরার মতো দেখা যায়। বাড়িটা জলিল আমিরের অভিজাত রুচিবোধের পরিচয় বহন করছে এখনও। আমের নিবাস জানান দেয়, ঐতিহ্যের মাঝেও আধুনিকতাকে ঠেসে ঠেসে ভরে রাখা যায়। ফটকে চাপ দিতেই মরিচা ধরা ধাতব আওয়াজ উঠল। জয় আলগোছে অন্তুর হাতখানা চেপে ধরে বলে, ঘরবালি, আপনার পছন্দ হয়েছে শ্বশুরবাড়ি? অন্তু পুরনো দ্বিতল বাড়িটির দিকে দৃষ্টি রেখেই জিজ্ঞেস করে, আপনাদের পারিবারিক পেশা কি ছিল? জয় হাসে। অন্তুর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলে, আমার পারিবারিক ব্যবসা যেহেতু ইল্লিগাল কিছুই হবে। এই যেমন ধরো মুরগির দুধ, পাঠার ডিম, মাছের লেগ পিসের স্মাগলিং, এরকম টাইপের অনৈতিক ব্যবসা ছিল। অন্তু কটমট করে তাকিয়েও হেসে ফেলল অনিয়ন্ত্রিতভাবে। জয় তা দেখে নাক কুচকায়। বাড়ির আশপাশে নজর ঘুরিয়ে দেখতে দেখতে বলে, মশলা, কয়লা, পেট্রোলিয়াম, টাইল, কাঁচামালের ব্যবসা ছিল। অন্তু একটা দীর্ঘশ্বাস ফেলল। এক মুহূর্তের জন্য তার মস্তিষ্কে একটা অযাচিত বাচ্চা বাচ্চা খেয়াল এলো। ঘটনাক্রমে সে ঐতিহ্যবাহী বিশাল এক ব্যবসায়ী বনেদি বাড়ির বউ হয়ে গেছে। মানব মস্তিষ্ক এমনই জটিল। হুটহাট পরিস্থিতি ভুলে সুখের চিন্তায় মত্ত হতে তার পরিস্থিতির কাছে অনুমতির দরকার পড়ে না। বাড়ির সীমানায় পা ফেলার পর জয়ের শরীরটা আচমকা ঝাঁকুনি খেয়ে উঠল সামান্য। অন্তু তা টের পায়। আর চোখে একবার দেখে কেউ তাকে ডেকে বলে, জয় আমের জীবন্ত পাথর। সে পাথর, তবে জীবন যেহেতু আছে তাই আজও সে শিউরে ওঠে ভূতকালের ঘটনাগত আতঙ্কে। অন্তুকে নিয়ে ভেতরে এগিয়ে যায় জয়। দু চারজন ওদেরকে পেছন থেকে ঘুরে দেখে যায়। কৌতূহল ও সমীহে ভরপুর তাদের চেহারা। এই আমিরদের নুন খেয়ে তাদের দিন চলেছে। আজ আমিরেরা ঘোড়াহাটের অতিথি। জয়কে সবাই এক নজর দেখতে দাঁড়িয়ে থাকে টাক ফাটা রোদে। জয় পেছন ফেরে না, সোজা গিয়ে প্রবেশ দরজায় দাঁড়ায়। শালকাঠের দরজার হুড়কোখানা ভারী লোহার। তার সাথে কত পুরনো এক জং ধরা তালা ঝুলছে। মাকড়সার জাল ও নোংরায় হাঁচি উঠে এলো। অন্তু দরজাটা দেখে। তার উচ্চতার 3 গুণ কমপক্ষে। কালো হয়ে উঠেছে রংটা। চাবি ঢুকতে চাইছিল না। অন্তু খেয়াল করে শুধু তালার ঝাং দায়ী নয় এর জন্য, বরং জয়ের হাত ঘেমেছে। হাতের মৃদু কাঁপুনি বোধহয় চোখে ধরা পড়ল। চাবি ভেতরে ঘুরলেও তালা আটকে রইল। অন্তুকে নিজের পেছনে সরিয়ে হাইবুট দিয়ে দুমদুম করে দুটো লাথি মারল তালার ওপর। ছিটকে খুলে এলো তালা। জয় দরজা ঠেলে না। দরজা ঠেললেই চোখের সামনে পিছিয়ে যাবে সদর ঘর। সেখানে আছে জলিল আমিরের আরাম কেদারাখানা। শেষবার জয় যখন এই সদর ঘর দেখেছে, সেই আরাম কেদারার পায়ের কাছে দাদু ভাইয়ের মাথা কাটা লাশটা পড়েছিল। জয়নুল আমির হুড়মুড়িয়ে বেরিয়ে গিয়েছিলেন তাকে কোলে নিয়ে। জয়ের ভয় হয়, ওই সদর দরজা খুলতেই এক্ষুনি সে দেখতে পাবে দাদুর মাথা কাটা দেহটা পড়ে আছে মেঝের উপর। তার একদলা রক্ত জমাট বেঁধে আছে মেঝের উপর। জয় বিস্ময়ে হতবাক হয়ে ওঠে। সে নিজেকে জানিয়েছে সে সব ভুলে গেছে। তার কিচ্ছু মনে নেই। সে তার মা, বাবা, দাদু কারো চেহারা মনে করতে পারে না। জয়ের চেতনা ফেরে দরজার ক্যাচ ক্যাচ আওয়াজে। অন্তু দরজা খুলে জয়কে বলে, অসুস্থ লাগছে? জয় হাসে, না, একদম ফিট আছি। সে বলতে পারে না সে তার নিজ ঠিকানায় আজ 21টা বছর পর পা রেখেছে। সেই রাতের পর আর কখনো জয় আমির নিবাসে পা রাখেনি। 16 বছর পর 2010-এ সরকারের কাছ থেকে নৈতিক অনৈতিকতাকে এক করে সে বাজেয়াপ্ত এই সম্পত্তি উদ্ধার করেছিল। তার এই নিজ ঠিকানায় একবার ভাঙাচোরা দেহটা নিয়ে উপস্থিত হবার জন্য সে ব্যাকুল হয়েছে, কিন্তু আসার জন্য মানাতে পারেনি নিজেকে।
অন্তুকে সঙ্গে নিয়ে নিজ ঠিকানায় পা রাখবার লোভে এসে বারবার অন্তুকে নিয়ে আসতে চেয়েছে এখানে। অন্তুটা একমাত্র তার নিজের। আর কেউ ছিল না কখনো তার হাতের কাছে, যাকে নিজের বলা যায়, যাকে নিয়ে নিজেদের পরিচয়ের কাছে ফেরা যায়। এই সম্পত্তি উদ্ধারের পর সে জিন্নাকে খুঁজতে আরও বেশি পাগল হয়েছিল। জিন্নাকে সাথে নিয়ে দুই ভাই আমির নিবাসে ফিরবে। সে জিন্নাকে পায়নি। তারপর এক অন্তু তার স্ত্রী, যার সমান হক আছে আমির নিবাসের ওপর, যাকে সাথে নিয়ে সে আমির নিবাসে বসবাস করতে পারে এই জনমটা। অন্তুর হাত ধরে সদর ঘরে পা রাখে যায়। কোথাও একটু পরিবর্তন নেই। শুধু আসবাবগুলো দুই যুগের ব্যবধানে পূর্ণ হয়েছে। ধুলোর স্তর পুরো হয়েছে সেসবের গায়ে। মাকড়সারা নিজেদের রাজত্ব গড়ে তুলেছে ঘরের আনাচে কানাচে। জয় স্তব্ধ পায়ে দাঁড়িয়ে থাকে, চোখ দুটো আলতো করে বুঝে নেয়। শিকারী এই বাড়িতে তার শৈশব, কৈশোরের হক ছিল। সে বঞ্চিত হয়েছে। এই অভিজাত্যে, এই বনেদি আবাসস্থলে তার ঠাঁই মেলেনি। অথচ এর সবটাই তার অধিকার ছিল। অন্তু চারদিকটা চোখে গিলে নিতে চায়। বিশাল হলরুমটা ধুলোয় স্নান করেও এক টুকরো আভিজাত্য হারায়নি। জানালা খুলে দিল অন্তু। পশ্চিমে ঢলতে থাকা সূর্যের চকচকে আলো আছড়ে পড়ল ঘরটার ভেতরে। বহু বছরের অবরুদ্ধ নিষেধের আধার কেটে আলো পড়ল সেখানে। ঘরটা কি চমকে উঠল এতে? ধুলোয় ভারী হয়ে ওঠা মখমলের পর্দা ঝুলছে জানালায়। অন্তু এই দিনক্ষণে এক অদ্ভুত ও অচেনা অনুভূতির প্রবণতার শিকার হয়েছিল, যা নারীসুলভ, আবেগপ্রবণ, যা এড়ানোর সাধ্যই নারীর থাকে না। অন্তুর ভেতর কেউ খোঁচায় এটা তার শ্বশুর বাড়ি। এই আসবাব, ঘর সংসার, গোটানো বাড়িখানায় তার নারীত্বের অংশীদারিত্ব রয়েছে। সে এ বাড়ির বউ। অন্তু বিস্ময়ে থমকে ওঠে। ভেতরের যে অংশ তাকে এসব কথা বলছে, তা কি জানে আজ অন্তু কেন এসেছে এখানে? অন্তু কি বলতে চায় তার স্বামী নামক আসামিকে? তাহলে এই দ্বিধা কিসের? অন্তুর ভেতরটা চিড়ে যাচ্ছে কি? বিভক্ত হয়ে উঠছে তার চিত্ত। দোটানা বড় যন্ত্রণাদায়ক। সেই দোটানা অন্তুকে হতবিহ্বল করে তুলল। ভেতরে কোথাও একটা নারীসুলভ দাবির সাথে তার সিদ্ধান্তের তুমুল লড়াই শুরু হয়েছে। অন্তু অবাক হয় এই ভেবে, আজও কোথাও একটা তার ভেতরে নারীত্ব আছে। সেই নারীত্ব, যা তার ভেতরে মৃত ঘোষিত হয়েছে সেই কবে। অন্তু ছটফটিয়ে ওঠে। ফিরে আসে হল ঘরের মাঝখানটায়। জয় সেই আরাম কেদারায় বসা। মৃদু দুলছে জলিল আমিরের চেয়ারখানা। এই চেয়ারে জলিল আমির বসেছিলেন সেই রাতেও। দাদু যাতে বসতে না পারে বা বসলেও হেনস্থা হয়, এর জন্য জয় মুঠো ভরে ধুলোমাটি এনে চেয়ারে মেখে রাখত। একটা সিগার চালায় জয়। চোখ দুটো বুজে সিগারে টান দেয়। এক পাঁজা ধোয়া বিশাল হলরুমের নিস্তব্ধ ছাদে গিয়ে মেশে। অন্তুর কাছে আমির বাড়ির বিশালাকা এই হলরুম স্বপ্নের রাজ দরবারের মতো লাগছে। পুরনো এসব আসবাব কমপক্ষে অর্ধশত বছর পুরনো। সেরকম এক শালঘাটের দোলকেতারায় সাহেবদের মতো পোশাক ও হাইবুট পরা জয় আমিরকে দুই হাতলে মেলে বসে দোল খেতে দেখে অদ্ভুত লাগে। জয় কোথাও ডুবে যাচ্ছে। তার দেহটা দুলছে। সে এই সময় ধারায় নেই। এক দুলনিতে কেদারার শব্দটুকু বদ্ধ হলরুমে অদ্ভুত শোনায়। অন্তুর মনে হয় জয়কে সে আজ প্রথম তার নিজস্ব জায়গায়, নিজস্ব রূপে দেখছে। জয়ের দুষ্টু বকাটে জটিল রসিক চেহারায় যে আভিজাত্য ফুটে ওঠে, তা হামজার বদলতে নষ্ট হতে হতে নিঃশেষ প্রায়। অথচ তার জন্ম এরকমই এক বনেদি আবাসে। অন্তু উদাস চিত্তে পা দুটো গুটিয়ে দোল কেদারার পায়ের কাছে নোংরা মেঝেতে বসে। তখন বিকেলের নরম পরিবেশে নিস্তব্ধ শিকারী আমির নিবাসের হলরুম রহস্যে মাখো হয়ে উঠছিল যেন। জয়ের আঙুলের মাঝে চেপে ধরা সিগারেটের ধোঁয়ায় বমি ঠেলে আসে অন্তুর। আজ দুটো দিন শরীর তুলনামূলক ভালো। আপনার বাড়ন্ত বয়সটা ভালো কাটেনি। অন্তুর গলার আওয়াজে জয় আচমকা একটু নড়ে ওঠে। চোখ মেলে তাকায়। শরীরটা সামান্য ঝাঁকুনি দিয়ে সিগারেট ঠোঁটে গুজে চিরচেনা ভঙ্গিতে হেসে মাথা নাড়ে। তা আমার খারাপ হওয়াকে ত্বরান্বিতও করেনি। আমি খারাপ, তাই আমি খারাপ। কারণ আমি খারাপ। নাটক করবেন না। খুব অপছন্দের আমার। জয় হাসল। নাটক কে না করে ঘরওয়ালি? আমিও করি, প্রয়োজনের তাগিদে। কিন্তু আপনি এটাকে নিজের পুঁজি বানিয়ে নিয়েছেন। আমার খারাপ হবার পেছনে আমার পেছনের ঘটনার প্রভাব নেই, মেনে নাও। আছে। এটা বরং আপনি মুখে স্বীকার করে নিন। জয় ঝুঁকে বসে। ঠোঁটে আঙুল ঠেকিয়ে হেসে বলে, তো তাহলে কি সব মাপ? কিন্তু তা পুরোটা নয়, তা আংশিক। জয় হাসল। আংশিক? হ্যাঁ, আংশিক। কারণ অতীত মানুষকে দ্রোহিতার আশ্রয় আনে, কিন্তু তাকে জানোয়ার বানায় না। আপনি জানোয়ার, কিন্তু আবার পুরোপুরি তাও নন। অতীত আপনাকে না মানুষ থাকতে দিয়েছে, আর না কিছু ক্ষেত্রে পুরোপুরি জানোয়ার হতে দিয়েছে। মানুষ অমানুষের ঝুলন্ত সেতুতে আপনার অবস্থান। বাপ রে! মাহেরি কি পর্যবেক্ষণ! বিষয়টা উদাহরণ সহ ব্যাখ্যা করো তো। ব্যাখ্যা ছাড়ুন, উদাহরণ। আপনি সরাসরি ধর্ষণকে ভয় পান, কারণ অতীতের একটি ঘটনা। কিন্তু আপনি অন্য যে কোনোভাবেই যে কোনো নারীর সম্মানহানিকে উপভোগ করেন। এক্ষেত্রে আপনার আসল প্রকৃতি কাজ করে, যা জানান দেয় আপনি নোংরা। কিন্তু অতীতের একটি ঘটনা আপনাকে সরাসরি নিকৃষ্ট কাজটিতে লিপ্ত হতে দেয় না। এভাবেই কখনো অতীত আপনাকে সর্বোচ্চ খারাপ বানিয়েছে, যা আপনি ছিলেন না। আবার কখনো আপেক্ষিক ভালো বানিয়েছে, যা আপনি নন। শালার! কয় কি রে?
তুমি কি আমাকে নিয়ে গবেষণা করার জন্য কি কোনো গবেষণা কেন্দ্র-টেন্দ্র খুলেছো নাকি? প্রয়োজন পড়ে না। বাহ! তো তোমার ধারণা তুমি আমাকে খুব বোঝো। যেটুকু বাকি ছিল তাও পূর্ণ হয়ে গেছে। এখন হিসেবে তাই। জয় সিগারেট টোকা মেরে ছাই ফেলে বলে, এইটা অন্তত ব্যাখ্যা করো তো শুনি। প্রথমবার কারো মুখে আমার ব্যাখ্যা শুনতেছি। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। বলো, বলো, শুনি। তার আগে আপনি আজ হেঁয়ালি থেকে বেরিয়ে আসুন। নিজে মুখে স্বীকার করুন, আপনার অতীত আপনার বর্তমানকে একটু হলেও সার্কুলেট করেছে। জয় ঝুঁকে এলো অন্তুর মুখের ওপর। কখনো করিনি। এজন্য জেদ করছো? অন্তু মুখ পিছিয়ে নেয়। আজ করবেন? জয় ভ্রু নাচায়। জোরপূর্বক করাবে নাকি? না, আপনিই করবেন। বিশ্বাস? যাই ভাবুন। তাতে ফায়দা? অন্তু হাসল। আপনি একদিন বলেছিলেন সবকিছুর ফায়দা এবং ফজিলত খুঁজতে নেই। তাহলে নিজেকে হারিয়ে ফেলার চান্স থাকে। এবং কথাটা সত্যি ছিল আমার ক্ষেত্রে। জয় নাটকীয় স্বরে বলল, কবে যেন বলেছিলাম এই কথা আর্মিন? যেদিন প্রথম আপনার সম্মুখীন হয়েছিলাম। সেই আধ খাওয়া সিগারেটটা আলমারিতে এখনো তোলা আছে। সেটার ফজিলত জানার ইচ্ছা ছিল একসময়। জানতে চাও নাই কেন? এই যে, সবকিছুর ফজিলত খুঁজতে নেই। জয় মাথা নত করে হাসল। খানিকক্ষণ চুপ থেকে বলল, খারাপ ভালো মুদ্রার দুই পিঠ। তার মানে বোঝো? দেহখণ্ড কিন্তু একটাই, শুধু পৃষ্ঠ বিপরীত। মানুষ জন্মের সময় সেই মুদ্রার মাঝের ব্যবধানটুকুর মাঝখানে নিরপেক্ষ অবস্থায় জন্মায়। তারপর মানুষ ধীরে ধীরে যে কোনো একটি পিঠে বিলীন হয়ে যায়। কিন্তু অপর পিঠ কিন্তু তখনও বিপরীত। তার মানে পিঠ বদলালে ভালোর খারাপ আর খারাপের ভালো হবার সুযোগ থাকে। আমার সেই সুযোগ ছিল না। অন্তু আফসোসের হাসি হাসে। এত বোঝেন, তবু ফিরলেন না? জয় ধোঁয়া ছেড়ে হাসে। সহজ হতো না। আপনার এই জীবনটাও সহজ না। আপন লাগে। পাপকে আপন লাগে? হুম, নিজের নিজের লাগে। ভালোটাকে অপরিচিত লাগে। মনে করো দুঃসম্পর্কের অচেনা কিছু একটা। পাপটা আমার, আমার কাছের, পাশের, সাথের। কেউ কেউ দুনিয়ার পাপের থলে ভর্তি করতেই জন্মায় ম্যাডাম। আপনারা আছেন তো তার বিপরীতে। অসুস্থ ধারণা। সুস্থটা কি? অন্তু কিছুক্ষণ পলক না ঝাপটে চেয়ে থাকলো জয়ের চোখ বরাবর। ঘন পাপড়ির মায়াবী তীক্ষ্ণ চোখ দুটো জয়কে একটু অবশ করল। কথা বলা চোখের এই এক দোষ। চোখের ভাষা মারাত্মক ধ্বংসাত্মক হয়। জয় চট করে চোখ ফেরালো। অন্তু খুব আন্তরিক স্বরে বলল, আজ আপনার সাথে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপে বসেছি জয় আমির। আপনার মনোযোগ পেতে পারি? পাচ্ছ না? আর একটু? এত মনোযোগ দিয়ে কি হবে? ভয় পাচ্ছেন? পেতে হয় একটু। কেন? জয় হেসে ফেলল অন্তুর চোখে তাকিয়ে। কোথাও মনোযোগ দেওয়া আমার স্বাস্থ্যের পক্ষে ভালো না। বিশেষ করে তা যদি আপনার মতো বিপরীত মেরুর মানুষের আইনি তত্ত্ব হয়। অন্তু জিজ্ঞেস করে, আইনে খুব ভয় আপনার? নিয়ম নীতি আইন শাসন পোষায় না আমার। মনোযোগ কেন অস্বস্তিকর আপনার জন্য? মনোযোগে কিছু গড়ে ওঠার সম্ভাবনা প্রবল থাকে। তুমি ততদিন মজবুত যতদিন তুমি গড়ে ওঠোনি। কারণ ভেঙে পড়ার একমাত্র পূর্ব শর্ত গড়ে ওঠা। যা কখনো গঠিত হয়নি তার ভেঙে পড়ার সুযোগ নেই। আমি কখনো আমায় ঘিরে কিছু গড়ে উঠতেই দিই না। অন্তু হাসল। বিশেষ করে পিছু টান আর সম্পর্ক সমীকরণ। জয় মাথা দুলিয়ে হাসে। আমার সাথে যায় না ওসব। আপনার জানা উচিত ছিল। অসম্পর্ক এক প্রকার সম্পর্ক। সবচেয়ে জটিল সম্পর্ক। তাই আপনি আমার সাথে করেছেন। এর দায় পরিশোধ করবেন না? জয় একটু মনোযোগী হয়। বোঝার চেষ্টা করে যেন কিছু অন্তুর চোখে চেয়ে। অন্তু কি বলছে? সে শুধায়, অসম্পর্ক? আমার আপনারটা? এর দায় কি? অন্তু দম ফেলল গভীর করে। চূড়ান্ত একটা প্রস্তুতি নিল, চূড়ান্ত কিছু বয়ান করার। জয়ের মুখোমুখি বসল বেশ কাছে। ধীর স্থির আওয়াজে বলতে শুরু করল, জয় আমির, জীবন আপনাকে অনেক ব্যথা যন্ত্রণার সমাহার দিয়েছে। আর সেটাকে পুঁজি করে আপনি পাপের মহাসমুদ্রে ডুব দিয়েছেন। আপনার দ্রোহিতা মাত্রা ছাড়িয়ে রক্ত পিপাসায় পরিণত হয়েছে, যা আপনাকে ভুক্তভোগী থেকে বের করে এনে এক রাক্ষস ও হুমকিতে পরিণত করেছে। এখন আপনি বলবেন আমি তো ভিকটিম প্রমাণিত হতে চাইনি। চেয়েছেন জয় আমির, আপনি চেয়েছেন। কিন্তু ততদিন যতদিন আপনি বিচার পাননি। আর তারপর একসময় আপনি নিজেই বিচারক হয়ে গেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আপনার তাণ্ডব শুধু আপনার আসামিদের মাঝে সীমাবদ্ধ থাকেনি। কারণ ঝড় একটি নির্দিষ্ট খুপড়িকে উপড়ে ফেলে থামে না। ঝড়ের সেই সীমারেখা নীতি নেই। সে গোটা অঞ্চলকে বিধ্বস্ত করে। মানুষকে আপনি ঘেন্না করেন। তাই মানুষ আপনার কাছে একটুও ছাড় পাবার যোগ্য নয়। যে ছাড় ও দরদ একটা পশু পাখিও পায় আপনার কাছে।
এতে বড়জোর আপনি মানুষের কাছে নেতিবাচক একটি প্রতিচ্ছবি তৈরি করতে পেরেছেন। এর বেশি কি পেয়েছেন? কি আছে আপনার? বলুন। জয় চোখ দুটো ডানে ফিরিয়ে কেমন করে যেন হাসল। দুনিয়ায় জন্মালে পেতে হবে এমন কথা আছে? কে দিয়েছে এই কথা? নারী পুরুষ মিললে তাদের অনুরূপ আর একটা প্রাণী জন্মায়। এটা একটা জৈবিক ব্যাপার। এখন সেই প্রাণী কিছু পেল না পেল, সেটার দায় কারো নয়। আমি পেতে তো আসিনি। অন্তু দীর্ঘশ্বাস টানে। জয়ের মানসিক চিন্তাধারা অস্বাভাবিক রকমের অভরসা ও মেকানিক পর্যায়ে চলে গেছে। সে তাকদীর, ভালো, আইন, ভরসা, প্রাপ্তি, জীবন, প্রেম, স্নেহ কিছুই মানে না। অন্তু জয়ের এই কথায় জ্বলন্ত এক ঘা দেখে, যে ঘা শুকিয়ে ক্ষতস্থানটি অনুভূতির ঊর্ধ্বে চলে গেছে। আর না সেখানে ব্যথা লাগে, আর না আরাম পাবার প্রয়াস জাগে। জয় এই বিশ্বাসটুকু অবধি হারিয়েছে, জীবনে আদতেও ভাবার মতন কিছু আছে। জয় বলল, মানুষ? ঘরবালি তুমিও সমাজের প্রাণীদের মানুষ বলো? আজও? যারা তোমার অসম্মানে একবারও তোমার কাছে তোমার সত্যতা যাচাই করতে চায় নাই, চোখ বুজে তোমার অনিশ্চিত অপরাধ নিশ্চিত করে শাস্তি দিয়েছে, তাদেরকে তুমিও মানুষ বলো? এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট জয়। সমাজের অধিকাংশই মানুষের মতন দেখতে অমানুষ। কিন্তু সেই অমানুষদের মাঝে আপনিও যদি একটা হন, আপনার অমানসিকতার তোপে আমিও যদি প্রতিশোধ পরায়ণ হয়ে আরেকটা অমানুষে পরিণত হই, আমার তোপে আরেকটা কেউ অমানুষে পরিণত হয়, বাকি মানুষের অমানুষ হতে খুব বেশি দেরি লাগবে কি? কি বোঝাতে চাচ্ছ? আপনি তা বুঝতে চান? জয় সিগারেট আঙুলের ভাঁজ থেকে ছুঁড়ে মারল কোথাও। শুনতে চাই আপাতত। অন্তুর চোখের মনি এতক্ষণ চিকচিক করছিল, এবার পানি জমে। দুজনের নজর এক বিন্দুতে মিলিত হয়। অন্তু সজল চোখে নিজের দুহাতের তালুতে চোখ রাখে। হাত দুটো থরথর করে কাঁপছে। অন্তু তা দেখিয়ে জয়কে বলে, এই দেখুন, আপনি দেখেছেন আমার হাত দুটো? আপনি দেখতে পাচ্ছেন আমার রক্তাক্ত হাতের তালু দুটো? আজ আমার এই দুই হাত আগ্নেয়াস্ত্র চালানো দুটো হাত। আমার হাত চারজন মানুষের রক্তে লাল। আপনি বলুন তো, এটা কি হবার ছিল? এটা কি আমার আব্বুর আদর্শ ছিল জয়ামির? জয় কেমন ছটফট করে ওঠে যেন, চেপে ধরে অন্তুর কম্পমান হাত দুটো। সে অন্তুর কান্না দেখে অভ্যস্ত, দেখতেও চায় না। অথচ আজ সে চোখ ফেরাতে পারে না। সে দেখে অন্তুর কান্নায় সে কি নিদারুণ হাহাকার। অন্তুর থুতনি কাঁপে। অন্তু বলে, ছোটবেলা থেকে আমার মুখের ভাষা ক্ষেত্রবিশেষ কর্কশ, কিন্তু হাত দুটো ছিল নরম। আজ তা মানুষের রক্তে রাঙা। আব্বু আমাকে প্রতিবাদ শিখিয়েছিল, কিন্তু কখনো আঘাত করতে শেখায়নি জানেন। আমার প্রতিবাদ ছিল হিংস্রতা, অমানসিকতার বিরুদ্ধে। আজ আমি নিজেই হিংস্র, মুখোশধারী, অমানসিক জয়ামির। আজ আমি মেহেজাবিন আর্মি নন্তু, সেই সকল রক্তপিপাসু অমানুষদেরই একজন, যাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জের ধরে আজ আমি এই অবধি। আমি উকিল হতে চাই। কিসের উকিল? অন্যায়কারীকে আইনত শাস্তি দিয়ে নিরপরাধকে মুক্তি দেবার উকিল। তাই যদি হয়, তাহলে আমার জীবনের প্রথম কেস আমাকে আমার বিরুদ্ধে লড়তে হবে। আমাকে আমার নিজের বিরুদ্ধে প্রসিকিউশনে দাঁড়াতে হবে, আমার অপরাধের শাস্তি কার্যকর করতে। নিজেকে দুটো খুন ও দুটো মানুষকে আহত করবার দায়ে ফাঁসিতে ঝুলানোর রায় চেয়ে বিচারকের কাছে আর্জি জানাতে হবে। এটা ছিল আমার লক্ষ্য। এই লক্ষ্যে আমজাদ আলী প্রামাণিক আমাকে ছোট থেকে আদর্শ ও সত্যের পথে অবিচল করতে সচেষ্ট ছিলেন। অন্তর গলা কাঁপে, থুতনিও, চোখ বেয়ে টুপ টুপ করে পানি পড়ে। জয়ের চোখ দুটো পাথরে খোদাইকৃত মূর্তির চোখের মতো স্থির রইল অন্তুর মুখে। তার কাছে জবাব নেই। অন্তু কি বোঝাচ্ছে? অন্তু কেন রাবেয়ার মতো কথাবার্তা বলছে? অন্তু কেন জয়ের মতো প্রতিশোধের পক্ষপাতিত্ব করছে না? জয় অস্থির হয়। অন্তু নাক টেনে সোজা হয়ে বসে। সে নিজের অজান্তেই বোধহয় এবার নখ দিয়ে আঁকড়ে ধরে জয়ের হাত। বলে, আজ আমি প্রতিশোধের নেশায় তাই হয়ে গেছি, যার বিরুদ্ধে এই যুদ্ধযাত্রা আমার। আপনি প্রতিশোধ পরায়ণ হয়ে মনুষ্যত্ব হারিয়ে পাপকে জায়েজ করে তুলেছিলেন। সেই মতো আমার সাথে যা করেছেন, তার শিকার হয়ে আমিও এক জয়ামিরে পরিণত হয়েছি, যার লক্ষ্য কেবল ধ্বংস, রক্ত, অন্ধকার। কিন্তু এটা তো আমার পথ নয়। এটা বুঝতে আমার কিছুটা সময় লেগেছে। আমাকে এই বাড়ির সেই রাতে আসতে হয়েছে, আপনার গল্পে যেদিন আমি আমির বাড়িতে নিজেকে রেখেছি। তারপর টের পেয়েছি আপনার ভেতরটাই কোনো জানোয়ারেরা একটা জানোয়ারের চাষ করেছে। আপনি সেই জানোয়ার ঘটনাক্রমে আমার ভেতরে সেই একই জানোয়ারের চাষ করতে সফল হবার পথে। আপনি বলেন, আপনি জল তরঙ্গ, আপনার গতিপথ রুখার উপায় নেই। সেই ঢলে নিজেকেই ভেসে আসতে হয়। আমি ভেসে গেছি। ভেসে গেছে আমার আদর্শ, আমার গন্তব্যের পথ, আমার চিন্তাধারা ও নিজস্বতা। আপনি কখনোই মিথ্যা বলেন না জয়ামির। কেন? এক দুবার মিথ্যা বললেও পারে। জয়া আস্তে করে বলে, আমার অভিজ্ঞতা বেশি। অন্তু ভেজা চোখে হেসে দিল। আপনার সেই অভিজ্ঞতাকে টেক্কা দিতে গিয়ে আমি আজ আপনার পথে পরিচালিত। এই অধঃপতনের দায় আমার। আপনি পাপ করলেনই বা, তার শিকার হয়ে আমিও কেন?
আপনি অমানুষ হলেন বা আমি মানুষ হতে পারতাম। কয়লার সংস্পর্শে গিয়ে আমি নিজেকে কালি থেকে বাঁচাতে পারিনি। জ্বলন্ত কয়লা আমাকে যেমন পুড়িয়েছে, আমার চরিত্রকে ঠিক সমানভাবে কলঙ্কিত করেছে। আপনি যে বিমুখতার শিকার হয়েছিলেন, আমি তার একটুও ব্যতিক্রমে যাইনি। আপনি যেদিন আমায় শত মানুষের সামনে ইজ্জতি না প্রমাণ করলেন, তারপর আমি সত্যিই নিজের ইজ্জত বিকিয়ে দিয়েছি। আপনার মতোই সেই রবের ওপর থেকে বিশ্বাস হারিয়ে নিজের বিচারক হয়ে গেছি। আমি আমার পর্দা, মানসিকতা, শিক্ষা সব লুটিয়ে দিয়েছি। আব্বুর মৃত্যুর সাথে সাথে আমি তার সকল চিহ্ন মিটিয়ে দিয়েছি নিজের ভেতর থেকে। অথচ আমি ভাবছিলাম আব্বু আমাকে দূর করছে, যেখানে দূর আমি তাকে করেছি। আমি প্রথম তার অস্তিত্ব টের পেতাম। ধীরে ধীরে তার অস্তিত্ব তার নিজস্বতা হারালো। আমি বুঝতে পারলাম আব্বুর জবান থেকে আজকাল আমার ভেতরে নতুন জন্মানো সংকীর্ণ চিন্তাধারামূলক কথা বের হয়। এরপর ধীরে ধীরে আব্বুর উপস্থিতি বিলীন হয়ে গেল আমার ভেতর থেকে। আব্বু আর আসেনি। আসলে তার অস্তিত্ব ছিল তার আমাকে দেওয়া শিক্ষাগুলো। সেগুলোকে দাফন করে ফেলেছিলাম আমি নিজের ভেতর থেকে। তার অস্তিত্ব টের পাওয়ার প্রশ্ন ওঠে না। মানুষ তার কর্ম ও শিক্ষার মাধ্যমে তার পরবর্তী আত্মীয়র মাঝে বেঁচে থাকে। আমি তাকে আপনার ভেতরে ঠাঁই না দিয়ে ঠাঁই দিলাম আপনাকে, হামজাকে, পলাশকে। কুকুরের কামড় খেয়ে হয়ে গেলাম কুকুর, কামড়াতে গেলাম কুকুরের পায়ে। এ কি মানুষের শোভা পায়? জয়নাল কাকা আপনাকে কি শিখিয়েছেন জানি না, কিন্তু আমার আব্বু আমাকে তা শেখায়নি, তা বানাতে চায়নি। আজ আমি যা, আপনাদের কাছে কৃতজ্ঞ আমি। আপনারা ওনাকে মেরে না ফেললে উনি ওনার অন্তুকে আজ এই পথে থেকে সহ্য করতে পারতেন না। উনি অন্তুকে অন্তু থাকা অবস্থায় রেখে ছুটিতে গেছেন। এই কৃতজ্ঞতা জানবেন আপনারা আমার পক্ষ থেকে। অন্তু ঝরঝর করে কাঁদে, অথচ তার ঠোঁট নিজের ওপর তাচ্ছিল্যে হাসছে। সেই হাসি মিলিয়ে যায়। অন্তু চোখ মুছল, মুখে হাত বুলিয়ে নিজেকে শান্ত করে। জয়ের হাত দুটো ছেড়ে দেয়। জয় বোবা হয়ে বসে আছে। তার ভেতরে কেমন কেমন যেন লাগছে। এটা হেরে যাবার অনুভূতির মতন। জয় বকে উঠল নিজেকে। অন্তুর কান্নায় লাল হওয়া স্নিগ্ধ মুখখানায় কিছু খোঁজে। অন্তু নিজেকে সামলে এক টুকরো মুচকি হাসল। আমার আব্বুকে মারা হয়েছে, আমার পরিবারকে ধ্বংস করা হয়েছে, আমার কাছ থেকে আমার ইজ্জতও আমাকে কেড়ে নেওয়া হয়েছে, আমার ভাইকে মারা হয়েছে। এছাড়া যেখানে যা হয়েছে, এই সবের দায় আজ আমি আপনাদের ওপর থেকে তুলে নিলাম। আমি সজ্ঞানে স্বেচ্ছায় আজ ক্ষমা করে দিলাম আপনাকে জয় আমির। জয় একটা ঝাঁকুনি খেল, তা তার অনিয়ন্ত্রিত। শরীরের পশমগুলো কেঁপে উঠল। থর থর করে শিউরে উঠল জয়ের দেহখানা। অন্তু বলল, আপনি যখন অনাচারের শিকার হয়েছেন, তা হয়তো ছিল রাজনৈতিক, হয়তোবা পারিবারিক, অথবা পশুদের জঙ্গলি উল্লাস। তা আপনার ভেতরের মানুষটাকে জাগ্রত থাকতে দেয়নি, তাকে ঘুম পাড়িয়ে এই জয়ামের উদ্ভব ঘটিয়েছে। আপনি নিজেকে নিজের পালনকর্তা ও বিচারকর্তা মেনে নিয়েছেন, কারণ আপনার বিশ্বাস অনুযায়ী কোনো মালিক নেই। কিন্তু আমি 8 বছর বয়স থেকে আমার রবকে সেজদা করে আসছি। তাতে বিশ্বাস, ভরসা ও ভক্তির তো কমতি ছিল না। আমার পালনকর্তা মহাবিচারক, মহান শাস্তিদাতা, মহাপরাক্রমশালী। আমি তো তার প্রতি বিমুখ নই। তাহলে আমি কেন আমার সাথে হওয়া অন্যায়ের বিচার নিজে করব? আমি বরং তা ছেড়ে দেব আমার একমাত্র পালনকর্তার উপর। আমি দেখতে চাই আমার পালনকর্তার বিচার কেমন। তিনি সকলের প্রাপ্য ন্যায্য হাতে বুঝে দিতে অদ্বিতীয়। আমার পাপের ফল আমি পাব, আপনারটা আপনি। আমি তো বিচারকর্তা নই, আমি গোলাম। আমি সেই মালিকের গোলাম, যার হিসাবে ভুল হয় না, যার বিচারে না ইনসাফি হয় না। আর আপনি তো আমায় মেরে ফেলেননি, আপনি আমায় বাঁচিয়ে রেখেছেন। সব রকম দৈহিক আঘাত থেকে বাঁচিয়ে আপনি আমার রুহটাকে তোড়পে তোড়পে মেরেছেন। আমি আপনাকে মারব কেন, যেখানে মৃত্যু আপনার প্রেমিকা, আপনার একমাত্র গন্তব্য, আপনার প্রত্যাশা। যে প্রেম আপনি প্রায় 2 যুগ ধরে নিজের ভেতরে লালন করছেন, তা আপনাকে ধরিয়ে দেবার রাস্তার সহযোগী আমি হব না। মৃত্যু আপনার শাস্তি হতে পারে না। আপনাকে আমি আজ মাফ করে দিলাম সব কিছু থেকে। তুলে নিলাম আমার সকল অভিযোগ। আপনি মুক্ত আজ থেকে। আজ আমার সমস্ত অভিযোগ ও অনাচারের দায় থেকে মুক্ত করে দিলাম। ক্ষমা করে দিলাম আপনাকে। কথা ফুরোয় না অন্তুর। থাবা দিয়ে অন্তুর গলা চেপে ধরল জয়। এই শুয়োরের বাচ্চা, তুই আমাকে ক্ষমা করার কে? তোর কাছে ক্ষমা চেয়েছি আমি? আমি চেয়েছি ক্ষমা? ক্ষমা করলে মানুষ তাকে ভুলে যায় রে। তুই আমাকে আজ ক্ষমা করে ভুলে যাবি? মহান হয়ে যাবি তুই? তা হবে না। আমি তোর কাছে ক্ষমা তো চাইনি। ক্ষমা করবি কেন? কিসের ভিত্তিতে তোর এই মহানুভবতা? ফোন বাজল জয়ের। ঘেমে উঠেছে তার শরীর। শার্টের ফাঁক দিয়ে লোমাবৃত বুকটা দেখা যায়। তাণ্ডব উঠেছে সেখানে। ওঠানামা করছে বিক্ষিপ্ত শ্বাসের দমকায়। অন্তু শুনতে পায় জয়ের হৃদযন্ত্রের কপাটিকায় লাফালাফি। সে হাসে, আলতো করে হাসে। জিতে যাওয়ার হাসি। যে জিতটা জয় জিততে চেয়েছিল বোধহয়। জয় ছেড়ে দেয় তার গলা। কল রিসিভ করে। কলটা রাজধানী থেকে এসেছে। কেউ জানায়, রাজধানী থেকে দিনাজপুর ফিরবার পথে দুপুর 3টায় হামজার গাড়িখানা একটি বাইকের সাথে ক্র্যাশ হয়েছে।
এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিষেধের ৭৫তম পর্ব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। তোমাদের অনেকের কমেন্ট হয়তো আমি রিপ্লাই করি না। কিন্তু বিশ্বাস করো আমি অবশ্যই রিপ্লাই করব এবং আমি তোমাদের কমেন্ট দেখি এবং আমার খুব ভাল লাগে। আ তো কমেন্ট-টমেন্ট করো। আর আর যদি পারো শেয়ার-টেয়ার করে দিও বন্ধু-বান্ধবীদের সাথে। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।